শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিটল টাটা এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। দিনভর কোটা বিরোধী যে আন্দোলন সেটি চলছে। বিশেষ করে ঢাকায় জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। আমরা যারা ঢাকায় চলাফেরা করি তারা দেখেছি যে দুর্ভোগ আজকে পোহাতে হয়েছে নগরবাসীকে। ইনফ্যাক্ট সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলাপ করব। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী, কর্মকর্তা তাদেরও পেনশন বিরোধী একটি আন্দোলন চলছে। এই বিষয়গুলো নিয়ে আমরা আলাপ করব। সঙ্গত কারণেই আমাদের আজকের আলোচ্য বিষয় রেখেছি আন্দোলন সমর্থন নাকি ইন্ধন। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। আমাদের সাথে রয়েছেন নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর জাহেদুর রহমান, রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি জনাব শরীফুজ্জামান শরীফ। এছাড়া অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন আরও দুজন সম্মানিত অতিথি। রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাবিবে মিল্লাত এবং আমাদের সাথে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর জিনাত হুদা। আপনাদের চারজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকে সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়। প্রথমে অধ্যাপক ডক্টর হাবিবে মিল্লাত, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। আমাদের যে আজকের আলোচ্য বিষয় আন্দোলন সমর্থন নাকি ইন্ধন। এই যে কোটা বিরোধী আন্দোলন, শিক্ষকদের আন্দোলন, এটি নিয়ে বড় রাজনৈতিক যে দল বা সরকারি দল এবং বিরোধী মহল তাদের মধ্যে একটি বক্তব্য আছে যে কেউ আন্দোলনকে সমর্থন করছে নীতিগতভাবে, কেউ বলছেন এই আন্দোলনে ইন্ধন যোগাচ্ছে বা আন্দোলনের উপর ভর করে সাওয়ার করে তাদের যে ফায়দা সেটি হাসিলের চেষ্টা করছে, এগুলো বক্তব্য আছে। পাশাপাশি আন্দোলনের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন উঠেছে। সার্বিকভাবে বিষয়গুলো নিয়ে আপনার বক্তব্য শুনব। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সহ-আলোচকদের এবং শুভেচ্ছা দর্শকদের। আমি এই অর্থে ইন্ধন এবং সমর্থন এটার সীমারেখাটা কোথায় আমি আসলে জানি না। কারণ আজকে বিএনপির মহাসচিব বলেছেন আমরা সমর্থন জানাচ্ছি, ইন্ধন দিচ্ছি না। তো আমি যদি কাউকে সমর্থন দেই তাহলে ইন্ধন বাকি থাকে কোথায়? আমার প্রশ্ন, আমি জানি না যে সীমারেখাটা উনি কোথায় টানতে চেয়েছেন। হ্যাঁ, এটা যদি যৌক্তিক আন্দোলন তারা মনে করেন, যেটা সত্যিকার অর্থে যৌক্তিক আন্দোলন, তাহলে তারা শুধু সমর্থন দিবেন কেন? এইটা তাদেরকে রাজপথে নেমে আসতে হবে। এবং ছাত্রদল এবং বিরোধী দলীয় ছাত্র সংগঠনগুলো ইতিমধ্যেই প্রকাশ্য সমর্থন ঘোষণা করেছে। তাহলে বিএনপির প্রকাশ্য ইন্ধন দিতে অসুবিধাটা কি, কিংবা যোগ দিতে অসুবিধা কি? এটা তো যদি জনগণের পক্ষে হয়ে থাকে। আমি আন্দোলন সম্বন্ধে আমি ওই আন্দোলন সম্বন্ধে মতামতটা পরে রাখছি। আপনি যে কথাটা দিয়ে শুরু করেছেন সেটাই বলছি। সুতরাং বিএনপির এই অবস্থায় বা তার শরিক দলগুলোর এই অবস্থায় অর্ধেক কাজ করে অর্ধেক ফেলে রাখে। জনগণ হয়ে যায় বিভ্রান্ত, খুঁজতে থাকে ডিকশনারিতে যে ইন্ধন শব্দের অর্থ কি আর সমর্থন শব্দের অর্থ কি। অর্থাৎ তারা সমর্থন, জনগণ তাদের পক্ষে যাওয়া বাদ দিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়ে তাদের কারণে অন্যদিকে। সুতরাং তারা যতদিন এই কাজগুলো করবে ততদিন তাদেরকে অবশ্যই সাফার করতে হবে। আমরা শুধু ছাত্র আন্দোলন না, এই মুহূর্তে কিন্তু আমার মনে হয় স্বাধীনতা পরবর্তীকালে এই ধরনের আন্দোলনে ছাত্র এবং শিক্ষকরা একসাথে আন্দোলনে নেমেছেন, এই অবস্থা কিন্তু আমি মনে করতে পারছি না আসলে। সুতরাং সেই আন্দোলনগুলোতে আমাকে দেখতে হবে। আপনি যদি কোটার কথা বলে থাকেন তাহলে কোটার ইতিহাসটা যদি আপনি জানেন, যে বঙ্গবন্ধুর সময় আমি যতদিন শুনেছি যে 20 ভাগের মতো কোটা ছিল। জিয়াউর রহমান এসে সেটা 40 ভাগ করেন। পরবর্তীতে জেনারেল এরশাদ সরকার এসে সেটা 45 করেন, এখন সেটা 56-তে আছে। কোন কোন ডিপার্টমেন্টে নাকি 91 ভাগ পর্যন্ত আছে, প্রাথমিক শিক্ষকের 96 ভাগ, কিংবা রেলওয়েতে 61 ভাগ, এগুলো আমি শুনেছি। তো আমি তো আসলে সঠিকভাবে পত্রপত্রিকায় পড়ে যা জেনেছি, এটা যদি হয়ে থাকে তাহলে তো অবশ্যই সময়ের দাবি যেগুলো বিবেচনায় আনতে হবে। সাথে সাথে এটাও বিবেচনায় আনতে হবে যে আমার মহান মুক্তিযুদ্ধে যারা জীবন উৎসর্গ করেছেন, জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন, তাদের জন্য যেন বরাদ্দটা না কমে যায়, তাদের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ, তাদের শৌর্য বীর্যের প্রতি সম্মান প্রদর্শনের জন্য। পৃথিবীতে বিভিন্ন দেশে, এই কোটার কথা বলে, বিভিন্ন দেশে বিভিন্নভাবে তাদেরকে সম্মানিত করা হয়। সুতরাং আমাদের দেশে যেহেতু এভাবে সম্মানিত করা হয়েছে সেটাই। এবং আমি ছাত্রছাত্রীদের সাথে তেমন কোনো সম্পর্ক নেই, তবে একটা টক শোতে যে এবং পত্রপত্রিকা পড়ে যা বুঝেছি, তারা বলেছে তারাও যে কোটা বিলুপ্তির কথা বলছে তা কিন্তু নয়।
তারা বলছে যে তারা একটা কমিশন গঠন করে একটা যাচাই বাছাই করে যৌক্তিক পর্যায়ে এটা নামিয়ে আনা হোক। তো তারা যদি এই দাবিটি করে থাকে তাহলে এটাও কিন্তু বিবেচনা করার দাবি রাখে বলে আমি মনে করি। সাথে সাথে শিক্ষকদের যে আন্দোলন চলছে, আজকে একটা পত্রিকায় খবর দেখে মনটা খুব খারাপ হয়ে গেছে যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে ইঞ্জিনিয়ার পরীক্ষার 2 কোটি টাকা একজনকে দিয়ে, এবং নিজেই ফাঁস করেছেন। এবং এই ফাঁস প্রশ্নপত্র দিয়ে যদি তারা পরীক্ষা দিয়ে মেধার স্বাক্ষর রাখেন তাহলে কিন্তু আর মেধা মেধা থাকে না। সুতরাং আমাদের সব দিকে কিন্তু কাজ করতে হবে। আর আমি মনে করি শিক্ষকদের ব্যাপারে আমার অবস্থান একদম সুস্পষ্ট। সেটি হচ্ছে, যারা আমাদের সন্তানকে, জাতিকে ভবিষ্যতে মানুষ হিসেবে গড়ে তুলবেন বা তুলছেন, তাদের সম্মানটা আলাদা জায়গায়। তাদেরকে যদি তাদের বাড়ির বাজারের কথা চিন্তা করতে হয়, স্ত্রী সন্তানের কথা চিন্তা করতে হয়, বাসার ভাড়া জোগানোর কথা চিন্তা করতে হয়, তারা গবেষণা করবেন কিভাবে, তারা পড়াশোনা করবেন কিভাবে, তারা ছাত্রছাত্রীদের কি শিখাবেন? সুতরাং কেউ কেউ বলেন তারা আর্থিক সচ্ছলতার জন্য চেষ্টা করে যাচ্ছে। এই অবস্থায় বলি, অবশ্যই আর্থিক সচ্ছলতা সকলের দরকার আছে। যারা শিক্ষা পেশা আছে তাদের তো অবশ্যই দরকার আছে, কোনো সন্দেহ নেই। কারণটি হচ্ছে তারা এবং ওনারা যে দাবিগুলো তুলেছেন সেটা আলোচনা টেবিলে বসলে হয়তো সমাধান হবে। তবে আমি মনে করি যে ওনারা যে দাবি দাওয়াগুলো তুলেছেন সেটা যদি ওনাদের, আমি অবশ্য চাই না আসলেই ওনারা, আমি দেখেছি দুদিকে যে তারা কি পেতেন কি পাচ্ছেন, কিন্তু এর মধ্যে কোনো শুভঙ্করের ফাঁকি আছে কিনা সেটা ওনারা ভালো বুঝতে পারবেন, আর যারা এটা করেছেন তারা ভালো বুঝতে পারবেন। সুতরাং তারা যদি প্রমাণ করতে পারেন, এবং এটা কি সব সরকারি কর্মকর্তা কর্মচারীর জন্য হয়েছে নাকি শুধু শিক্ষকদের হয়েছে ব্যাপারটা আমি জানি না। তবে আমি জানি যে স্কিম যে 4টি হয়েছে, বাংলাদেশের প্রায় প্রত্যেকটি মানুষের স্কিম যেতে পারে। এই স্কিম যে মানুষের প্রতি অন্যায় করছে তা কিন্তু না। যদি সুষম বন্টনে সকলের দিকে, বিশেষ করে শেষ বয়সের দিকে মানুষ ভালো থাকতে পারে, তাহলে অবশ্যই এগুলো আমাদের বিবেচনা করে দেখতে হবে। অসংখ্য ধন্যবাদ। আমি আবার আসবো আপনার কাছে, ডক্টর জাহিদুর রহমান। ইন্ধন এবং সমর্থনের ডিফারেন্স কি? আমিও মিল্লাত ভাইয়ের সাথে একমত যে বিএনপি যে আন্দোলনটা করছে, ইন্ধন মানে সমর্থনটাই ইন্ধন হিসাবে, মানে জ্বালানি হিসাবে কাজ করতে পারে। যারা আন্দোলন করছেন তারা যদি দেখেন যে বিএনপির মতো একটা দল তাতে সমর্থন দিচ্ছে, সেটা তাদের জন্য পজিটিভ। এবং ছাত্রদল বা আর কোনো ছাত্র সংগঠন এইটাতে সরাসরি এতে জড়িত হলেও আমি কোনো সমস্যা দেখি না, এবং আমি রাদার তাদের জড়িত হওয়া উচিত বলে মনে করি। এখন একটা ব্যাপার দীর্ঘদিন থেকে আলোচনা হচ্ছে, আসলে তো আমাদের ডিবেট কোটা নিয়ে যতটুকু দাঁড়িয়েছে, কোটার বিরুদ্ধে যারা, মানে কোটা সংরক্ষণের মানে সংস্কারের বিরুদ্ধে যারা কথা বলছেন, তারা রাদার একটা স্পেসিফিক কোটাকে সামনে এনে এক ধরনের, আমি শব্দটা ব্যবহারই করতে চাই, ব্ল্যাকমেইল করার চেষ্টা করছেন। এটা আমাদের দেশে না, পৃথিবীতে যে কোনোখানে আপনি যদি সেন্সিটিভ বিষয় নিয়ে কথা বলেন, আপনার গায়ে যদি একটা ট্যাগ লাগিয়ে দেওয়া যায় তাহলে সহজ। ইসরায়েল নিয়ে আপনি যদি কোনো সমালোচনা করেন, আপনি যদি জায়নিজমের সমালোচনা করেন, আপনাকে কিন্তু অ্যান্টিসেমেটিক বলে দেবে। আপনি কিন্তু জায়নিজমের সমালোচনা করার জন্য অ্যান্টিসেমেটিক হতে হবে না। কিন্তু আপনি যখন মুক্তিযোদ্ধা কোটা নিয়ে কথা বলছেন, দেশ হাই রিস্ক, অলরেডি বলা হচ্ছে। আমাদের মনে থাকার কথা 2018 সালে যখন এই মুভমেন্ট হচ্ছিল, খুবই বড় আওয়ামী লীগ নেত্রী সংসদে দাঁড়িয়ে রাজাকার বলেছিলেন, সংসদে দাঁড়িয়ে বলেছিলেন। তো সুতরাং ওই ব্যাপারটা আছে। কিন্তু এই ক্ষেত্রে আমি একটা জিনিস মিল্লাত ভাইয়ের সাথে একটা জায়গায় দ্বিমত করি, সেটা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ যারা করেছেন, প্রথম কথা তারা কিছু পাবেন এই আশায় করেন নাই। কিন্তু হ্যাঁ, জাতি হিসাবে আমরা তাদেরকে রেকগনাইজ করা, তাদের জন্য সুযোগ সুবিধা নিশ্চিত করা, সেটা দায় আমাদের আছে, করতেও পারি আমরা। এবং আমরা মুক্তিযোদ্ধাদের যে ভাতা দিচ্ছি, যদিও এই ভাতার বিরাট একটা অংশ, কারণ মুক্তিযোদ্ধার তালিকা নিয়ে যে পরিমাণ জালিয়াতি দুর্নীতি হয়েছে সেটা কে না জানে। তারপর সরিয়ে যদি রাখি, সেটা করেছি। আরও কোনো জায়গায় তাদের জন্য যদি কিছু করার স্কোপ থাকে সেটা আমরা করতেই পারি, এটা নিয়ে আমার দ্বিমত নেই। কিন্তু যে জিনিসটা আপনার সংবিধানের সাথে সাংঘর্ষিক, ঢালাও মুক্তিযোদ্ধা কোটা সংবিধানের সাথে সাংঘর্ষিক, স্পষ্টভাবে সাংঘর্ষিক। আমি একটা উদাহরণ দিই। জিয়াউর রহমান প্রেসিডেন্ট ছিলেন, মুক্তিযোদ্ধা ছিলেন, বীর উত্তম খেতাবপ্রাপ্ত। ওনার নাতনি আছেন, দেশে নেই। তাত্ত্বিকভাবে যদি ধরে নেই উনি দেশে থাকতেন, ওনার বয়স যদি 30 না হয়ে থাকতো, উনি বিসিএস পরীক্ষা দিতে পারতেন এবং উনি কোটার জন্য এন্টাইটেলড হতে পারতেন। উনি কি, আমাদের আর্টিকেল 29 সংবিধানে বলছে সমাজের অনগ্রসর অংশের জন্য আপনি কোনো বিধিমালা বা নীতিমালা করতে পারেন, সেই ক্ষেত্রে আপনি ডিসক্রিমিনেট করতে পারেন, এটা রাষ্ট্রকে সক্ষমতা দেয়া আছে। তো তার নাতনি, সে কি অনগ্রসর? কোনোভাবে, একদম স্পেসিফিক উদাহরণ, এর মানে প্রচুর আমরা খুঁজে পাবো চারপাশে। সো জেনুইন মুক্তিযোদ্ধাও এখন আওয়ামী লীগ বলবে যে জিয়া কি মুক্তিযোদ্ধা ছিলেন, আমি পাল্টা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধাদের নাম দিয়ে বলে দিতে পারি। জ্বালানি উপদেষ্টা জনাব তৌফিক ইলাহি চৌধুরী, বীর বিক্রম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা।
হার্ভার্ড পিএইচডি, এত বড় পজিশনে আছেন, তার নাতি নাতনি যদি থাকে, আমি জানি না আছে কিনা, তারা এন্টাইটেলড? নো ওয়ে। সো এটা আগাগোড়াই সংবিধান বিরোধী ছিল, কারণ সংবিধান বলেছে অনগ্রসরদের জন্য। আরেকটা জায়গায় আমি একটু যোগ করতে চাই, সম্প্রতি কোর্টের রায়ের পর যেটা হচ্ছে, আমি সবাইকে কনস্টিটিউশন আর্টিকেল 29টা একটু পড়তে বলবো। ওখানে সরকারকে একচ্ছত্র ক্ষমতা দেয়া আছে সরকার কোটা রাখবে কি রাখবে না। এই যে প্রধানমন্ত্রী 2018 সালে সম্পূর্ণ কোটা বাতিল করে দিয়েছেন, এখানে আমি একটা জিনিস যোগ করতে চাই। বাতিল করা হয়েছিল শুধু প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে, অন্যগুলো রয়ে গিয়েছিল ঢালাওভাবে, সেখানে কিন্তু একইভাবে সেই একই কাজ চলছিল, বাতিল সম্পূর্ণ হয়নি। আচ্ছা, যে পুরো বাতিল করে দিল, এটার বিরুদ্ধে যখন রিট হলো, এটার যে কেউ পড়লে বুঝবেন, সেটা হচ্ছে সরকার যদি কোটা একটাও না রাখে, আই রিপিট, একটা কোটাও যদি না রাখে, সেটাও সংবিধান বিরোধী না। আর্টিকেল 29 বলছে সরকার চাইলে করতে পারে যারা অনগ্রসর শ্রেণী তাদের জন্য, যেমন ধরুন প্রতিবন্ধীদের জন্য যদি কোটা থাকে, এটা আমাদের সংবিধানের সাথে সাংঘর্ষিক না, এটা সংবিধানের সাথে থাকে। আমাদের যদি ক্ষুদ্র নৃগোষ্ঠীর কথা বলি, বা আমি একটা নতুন কোটা প্রপোজই করতে চাই, আমাদের যদি হতদরিদ্র মানুষ যারা আছে, সরকারি হিসাবে 10-11% মানুষ, আর দারিদ্র সীমার নিচে ধরলে এটা 20%-এর বেশি মানুষ, আপনি যদি তাদের মধ্য থেকে উঠে আসা কাউকে কোটা দিতে চান, পজিটিভ ডিসক্রিমিনেশন, ভারতে যেমন মন্ডল কমিশন হয়েছিল না, আদার ব্যাকওয়ার্ড ক্লাস তারা খুঁজে বের করেছিল, বিভিন্ন ফর্মে যারা বিভিন্নভাবে বিভিন্ন কারণে যারা পিছিয়ে ছিল, ঠিক একইভাবে যদি আমরা ওর জন্যও দেই, সেটাও হতে পারে। কিন্তু ঢালাওভাবে নারী কোটা, ঢালাওভাবে মুক্তিযোদ্ধা কোটা, ইভেন ঢালাওভাবে জেলা কোটা, আপনি যখন জেলা কোটা দেন, একটা জেলার মধ্যে প্রিভিলেজড একদম সেটা পেয়ে যেতে পারে। তাত্ত্বিকভাবে বলছি, যে জেলার অনেক বেশি বিসিএস ক্যাডার আছে, সেই জেলার একটা দরিদ্র মানুষ, যে দরিদ্র পরিবারে থেকে বড় হয়েছে, সে যে সুযোগ সুবিধা পেয়েছে, কেউ একজন ব্যাকওয়ার্ড জেলার কিন্তু ওখানে প্রিভিলেজড মানুষ আছে, তো সে সেই চাকরিটা পেয়ে গেল। সো আমরা এই জায়গাগুলো আসলে এইভাবে দেখা দরকার ছিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আর্টিকেল 29 পড়ে যে কেউ বুঝতে পারবেন, হাইকোর্ট সরকারকে বলতে পারে না কোটা রাখো বা কোটা বাতিল করো। সংবিধান সরকারকে ক্ষমতা দিয়েছে, চাইলে কোটা করতে পারে, তবে ওই নিয়ম মেনে। বরং আমরা যে কেউ হাইকোর্টে যেতে পারে যে ঢালাওভাবে এই কোটা যে দিচ্ছেন, এটা কি ঢালাওভাবে সবাই অনগ্রসর শ্রেণী, এই জবাব কিন্তু তারা দিতে পারে। উল্টো যে ঘটনা ঘটলো সেটা দুর্ভাগ্যজনক, এবং আমি আশা করি আপিল বিভাগে গিয়ে এই ব্যাপারটা, কারণ মানে আমরা ওই রায়টাই দেখতে চাইবো, আপিল বিভাগ বলবেন যে এটা আসলে তার এখতিয়ার না, এটা আসলে সরকারের এখতিয়ার। এটা একটি বিষয়। শিক্ষকদের যে আন্দোলন, শিক্ষকের আন্দোলনে আমি একটু নৈতিকভাবে একটা কথা একটু বলতে চাই। সেটা এখানে একজন শিক্ষক নেতা আছেন, ওনার সাথে আমি আগেও শো করেছি, দীর্ঘদিন থেকে কাজ করছেন, এবার তারা খুব শক্তভাবে মাঠে নেমেছেন। আমি নীতিগতভাবে আনপেইড যে পেনশন ছিল এতদিন, আমি আবারও বলছি, এটা ফান্ডামেন্টাল প্রিন্সিপাল থেকে বলছি, সেটা সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, যেমনই হোক, এটা থাকা উচিত বলে আমি মনে করি না। বাংলাদেশের যে ধরনের অর্থনৈতিক ব্যবস্থা, আমাদের অর্থনৈতিক যে অবস্থা, আমাদের সরকারের যে সাইজ, সেটার মধ্য থেকে এটা হওয়া উচিত। এটা নীতিগতভাবে বলছি, প্রত্যেকেরটাই পেইড পেনশন হওয়া দরকার, এবং তার মধ্যে সবার আগে আসা উচিত ছিল সরাসরি সরকারি যারা, এবং আমরা দেখলাম তাদের জন্য এখন যেটা ভার্সিটি টিচার এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানকে দেওয়া হচ্ছে, সেটা না, ভিন্ন একটা দেয়া হবে। কিন্তু আমি একই সাথে একটা জিনিস মনে করি, আমাদের এখানে সব চাকরি একই রকম হবে, এর চেয়ে উদ্ভট এবং হাস্যকর কোনো কথা হতে পারে না। মিল্লাত ভাই যেটা বলছেন, আমি শতভাগ একমত, যে আমাদের শিক্ষকরা যারা তাদের মোটা দাগে আমাদের শ্রেষ্ঠতম শিক্ষার্থীরা শিক্ষক হন, এবং সেই শিক্ষক হওয়ার ক্ষেত্রে তার যদি জীবন নিয়ে অনিশ্চয়তা থাকে, তার জীবনযাপন যদি টাফ হয়ে যায়, উনি এই চাকরিতে কোনোভাবেই যাবেন না, ফলে আমরা মেধাভিত্তিক যে শিক্ষক পাওয়া সেটা হারাবো। সুতরাং আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি যতদূর মনে করতে পারি, শিক্ষক সমিতিও একসময় এটা দাবি করেছে, একেবারে ভিন্ন একটা বেতন স্কেল। এটা শুধু তার জন্য না, বিভিন্ন পেশায় আমরা ডাক্তারদেরকেও সমানভাবে বিসিএসে ঢুকিয়ে দিচ্ছি। অনেক জায়গায় আমাদের আশপাশে তো আছে, ভারতে দেখবেন ন্যাশনাল, ব্রিটেনে NHS আছে, ন্যাশনাল হেলথ সার্ভিসেস আছে, আলাদা সার্ভিস আলাদাভাবে দেখা হয়। আমাদের জুডিশিয়াল সার্ভিসকে আমরা আলাদা করে ফেলেছি না, ওটার এন্ট্রির পজিশনটা কি বিসিএস এর চাইতে অনেক উঁচুতে না? সো একইভাবে প্রত্যেকটা সার্ভিসকে আলাদা করা দরকার আছে বলে মনে করি। আর যে আন্দোলনটা করছেন, একটা জায়গায় আমি তাদেরকে সিরিয়াসলি ধন্যবাদ দিতে চাই, সেটা হলো মানে ডক্টর জিনাত সহ যারা মুভ করছেন, তারা কেউ কিন্তু এর আওতায় পড়ছেন না। তারা কিন্তু আগে এই জুলাই থেকে যারা হচ্ছেন, তারপর ভবিষ্যতের জন্য তারাই মুভ করছেন। এই একটা জিনিস সমালোচনা, ওনাদের বিরুদ্ধে সমালোচনা আছে, সেটা হচ্ছে অনেক সময় তারা সত্যিকার অর্থে খুব সিরিয়াস ইস্যুতে, যেমন এই যে আমি যদি বলি ডক্টর জিনাত আছেন এখানে, কোটা যে মুভমেন্ট আছে সেটা নিয়ে এই যে ছাত্ররা আছে, এর আগেও যখন ছাত্ররা এই মুভ করছিল, আমরা শিক্ষক সমিতি কিন্তু দাঁড়াতে দেখিনি, কিন্তু তারা
এবারও আমি দাঁড়াতে দেখছি না। কিন্তু ওই যে বললাম যে তারা তাদের স্বার্থ না, ভবিষ্যৎ শিক্ষকদের স্বার্থের জন্য তারা দাঁড়াচ্ছেন, এটাকে আমি ধন্যবাদও দিতে চাই। ধন্যবাদ। ডক্টর জিনাত হুদা, আপনার বক্তব্য শুনবো। প্রথমত একটি বিষয় বোধহয় খুব পরিষ্কার করা প্রয়োজন। কোটার আন্দোলনটি ছাত্রদের আন্দোলন, আর আমাদের আন্দোলনটি শিক্ষকদের আন্দোলন। আমরা আগেই শুরু করেছি, পরবর্তীতে ছাত্ররা এসে, এবং কোটা আন্দোলনটি যেহেতু বিচার বিভাগের আওতাধীন আছে, সুতরাং এই বিষয়ে এই মুহূর্তে আমার পক্ষে কোনো মন্তব্য করা সম্ভবপর নয়। এটি একদম পরিষ্কার হওয়া উচিত। আর আমাদের যে আন্দোলনটি, যে আনপেইড বা কন্ট্রিবিউটরি ফান্ড ইত্যাদি ইত্যাদি অনেক প্রপঞ্চ বা তাত্ত্বিক ব্যাখ্যা দেওয়া যেতে পারে, কিন্তু সেটির বাস্তবতা কতটুকু, আমি বাস্তবতার নিরিখেই বিষয়টা বলবো। যখন 2023 সালে 17ই আগস্ট 4টি নতুন স্কিম নিয়ে আসা হলো, সেখানে কিন্তু প্রধানমন্ত্রী খুব স্পষ্ট করে বলেছিলেন যে যারা চাকরিতে আছে, যারা পেনশন পাচ্ছেন, তাদের জন্য এই নতুন পেনশন ব্যবস্থা নয়, যারা সুবিধা বঞ্চিত, যারা অবহেলিত, তাদের জন্য। এবং সেটি অবশ্যই সাধুবাদ পেয়েছি, আমরা ওয়েলকাম করেছি। সর্বজনীন ইউনিভার্সাল পেনশন স্কিম তো সারা পৃথিবীতে আছে, এটি এসেছে। বাট অল অফ আ সাডেন হোয়াট হ্যাপেন, যে অন 13 মার্চ অফ দিস ইয়ার, 2024-এর 13ই মার্চ চুপি চুপি হঠাৎ করে, আমি এই জন্যই বলছি, একটি প্রজ্ঞাপন এসে গেল, এবং সেখানে বলা হলো স্বশাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত কর্মকর্তা যারা আছে তাদের জন্য একটি নতুন প্রত্যয় নামের একটি নতুন স্কিম জুড়ে দেওয়া হলো। যখন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নজরে এটা নিয়ে আসা হলো, সাধারণ শিক্ষক, বিশেষত তরুণ শিক্ষকেরা, নবীন প্রভাষকেরা যখন এটি আমাদের সামনে নিয়ে আসলেন, তখন এটিকে আমরা চুলচেরা বিশ্লেষণ করেছি, প্রতিবাদ করেছি। পরবর্তীতে যেটা করেছি, আমরা একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি 5 সদস্য বিশিষ্ট একটি মূল্যায়ন কমিটি আমরা করে দিয়েছি। সেখানে অর্থনীতিবিদেরা ছিলেন, বিজনেস স্কুলের শিক্ষকেরা ছিলেন। তারা চুলচেরা বিশ্লেষণ করেছেন, তথ্য, উপাত্ত, যুক্তি ইত্যাদি গুলো বিশ্লেষণ করে আমাদের কাছে মূল্যায়ন রিপোর্টটি দিয়েছেন। এবং সেই মূল্যায়ন রিপোর্টটি চুলচেরা বিশ্লেষণ করে আমরা দেখতে পেয়েছি, আমরা বলেছি এটি একটি চরম বৈষম্যমূলক একটি স্কিম। কেন বৈষম্যমূলক? বৈষম্যমূলক এই কারণে যে বর্তমানে যে পেনশন স্কিমটি আমাদের জন্য প্রচলিত আছে, সেখানে আমরা গ্র্যাচুইটি পাচ্ছি, পেনশন পাচ্ছি, বিভিন্ন ফেস্টিভ্যাল, মেডিকেল অ্যালাউন্সেস পাচ্ছি, বোনাস পাচ্ছি, এবং আমাদের বয়স বা জনমিতি কাঠামোটি অবসরে যাওয়ার জন্য হচ্ছে 65 বছর। এবং আমি যদি আজীবন পেনশনার হই, তাহলে আমার নমিনিও আজীবন, নমিনি যিনি তিনিও আজীবন পেনশনার। এই সুযোগ সুবিধাগুলো আমরা পেয়েছি। 30শে জুন, আপনি একটু ভালো মতো বুঝবার চেষ্টা করবেন, 30শে জুন মনে করুন আমারই সন্তান সম একজন শিক্ষার্থী আমারই বিভাগে প্রভাষক হিসাবে যোগদান করলেন। তিনি কিন্তু বিদ্যমান পেনশন ব্যবস্থা, আমি যে যে কথাগুলো বললাম, সেই সুবিধাগুলো পাবে না। আর 1 জুলাই 2024-এ আমার আরেক সন্তান সম আমার আরেক শিক্ষার্থী যখন একই বিভাগে প্রভাষক পদে যোগদান করবে, তখন তার গ্র্যাচুইটি কেটে যাবে। তার বয়স বা জনমিতিক সীমারেখাটি হবে 59 বা 59 বছর। তার বৈশাখী ভাতা থাকবে না, তার মেডিকেল অ্যালাউন্সেস থাকবে না, অন্য যা যা ফ্যাসিলিটিস আছে তা থাকবে না, এমনকি তার নমিনির জায়গাটাও সংকুচিত হয়ে যায়। সুতরাং আমরা প্রশ্ন তুলেছি, একই রাষ্ট্র, একই বিভাগ, একই প্রতিষ্ঠানে, একই কর্মে, একই পদ, এটি কি হতে পারে? একই পদে থেকে একই দুটি বিশাল পার্থক্যের অর্থনৈতিক সূচক বলেন, মনস্তাত্ত্বিক সূচক বলেন, সামাজিক সূচক বলেন। আমরা এতদিন শুনেছি যে ওয়েজ আর্নার, অর্থাৎ পুরুষ আর নারী এক কাজ করলেও নারী পুরুষের চেয়ে কম ওয়েজ পায়। এখন দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতে এসে মেধাবী একজন শিক্ষার্থী ঠিক একইভাবে তিনি তার বেতন ভাতা ক্রমশ কর্তন হচ্ছে, সোশ্যালি ডিগ্রেডেড হচ্ছেন, মানসিকভাবে ট্রমাটাইজড হচ্ছেন, এবং এটি মানবাধিকার বিরোধী, সমতার বিরোধী। এবং যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সুতরাং এখানে আপনি কাউকে এই ধরনের একটি পেনশনের আওতাভুক্ত করতে পারেননি। কোনো ধরনের আলাপ আলোচনা, কোনো ধরনের বিশ্লেষণ, যে কথাটা বলা হলো আনপেইড ফান্ড, ইয়েস অফকোর্স এটা আছে আমাদের দেশে, এটি সারা বিশ্বে নেই। এখন সারা বিশ্বের সাথে আপনি যদি তুলনা করেন,
তাহলে সেখানে তো অনেক ফ্যাসিলিটিস আছে। আমি তো স্কলারশিপে পড়তে গিয়ে 50 পাউন্ড 100 পাউন্ড দিয়ে আমি ইংল্যান্ডে এই গিয়ে একটা গাড়ি আনপেইড কিনতে পেনশন পেরেছি। সম্পর্কে যেটি ফান্ড সেটি সম্পর্কেও আপনি হয়তো বলবেন। আমরা একটা বিরতি নিতে হবে, এরপরে এসে আমরা এই আলোচনায় যুক্ত হব। প্রিয় দর্শক, নিটল টাটা এটিএন সংলাপে এ পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিটল টাটা এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জনাব শরীফুজ্জামান শরীফ। আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, সাথের আলোচকদেরকে শুভেচ্ছা। গত কয়েকদিন ধরে সবথেকে বেশি আলোচনায় আসছে এই যে কোটা আন্দোলন এবং বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলন। আমি দুটো বিষয়কে আলাদাভাবে বিভক্ত করে যতটুকু সময় পাবো তার মধ্যে কথা বলার চেষ্টা করব। প্রথম জায়গাটিতে আমি যদি বলি যে এই সময়কালে রাস্তায় যে শক্তিশালী একটা অহিংস আন্দোলন গড়ে উঠছে এবং সেটি ক্রমশই বিস্তৃত হচ্ছে, সেটি কোটা সংরক্ষণ এবং কোটা ইস্যুতে। এই আন্দোলনটি এর আগেও হয়েছে, কিন্তু কোনো জায়গার থেকে কিন্তু বলা হয় নাই যে পুরো কোটা ব্যবস্থাটাকে তুলে ফেলতে হবে। আপনার খেয়াল থাকার কথা, হঠাৎ করে আমরা দেখলাম সিদ্ধান্ত হলো যে পুরো কোটাটাই বাতিল করে দিলাম। এটি হচ্ছে আমার কাছে মনে হয়েছে বাচ্চাদের উপরে রাগ করে আমরা অনেক সময় কতগুলো কঠোর সিদ্ধান্ত নেই না, যে তোকে স্কুলে যেতে হবে না কালকের থেকে। যে আন্দোলনটি দানা বেঁধে উঠেছিল আজ থেকে কয়েক বছর আগে, তখন কিন্তু কেউ বলেনি যে পুরো কোটা সিস্টেমটা তুলে দিতে হবে। আমার মনে হয়েছে বিরাগ ভাজন হয়ে কারো প্রতি আপনার বিতৃষ্ণার জায়গা থেকে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। তখন যদি বিষয়টিকে ইতিবাচকভাবে দেখা হতো তাহলে আজকে এই যে আলোচনাগুলো হচ্ছে, মানুষের দুর্ভোগ বাড়ছে, শিক্ষার্থীদেরকে রাস্তায় নেমে আসতে হয়েছে, এগুলি হতো না। কোটা কি দরকার আছে? ইতিমধ্যে অনেকের আলোচনায় এসেছে কোটা দরকার আছে। আমাদের দেশের বাংলাদেশের মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছে তারা গ্রামের গরিব মানুষ। যদিও আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসটা রচনা করেছে শহরের ধনীরা এবং ইতিহাসের একেবারে সুপার পজিশনে তারা তাদেরকে প্রতিস্থাপন করেছে, কিন্তু গ্রামের যে গরিব কৃষক, গ্রামের যে গরিব মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে অথবা সহযোগিতা করেছে, সেই মানুষদের জন্য আমাদের এখনও অনেক কিছু করার আছে। আমাদের সেই মুক্তিযোদ্ধাদের একটা বিরাট অংশ এখনও নানাভাবে সামাজিকভাবে পিছিয়ে আছে, তাদের জন্য আমরা করব। কিন্তু সেই কাজটা কি কাজ করব? ইতিমধ্যে আপনি জানেন যে সরকারের বেশ কতগুলো ইতিবাচক পদক্ষেপ আছে। বীর মুক্তিযোদ্ধাদের জন্য বাড়ি তৈরি করে দেওয়া। লক্ষণীয় ব্যাপার হচ্ছে যে সেই বিষয়গুলো নিয়ে কখনো কিন্তু কেউ প্রশ্ন তোলেনি, কখনো সেই বিষয়গুলো নিয়ে প্রশ্ন তোলেনি। যে তাদের জন্য যে আবাসন করা হচ্ছে, তাদের যে ভাতার যে বিষয়টি এসেছে, যে এখানে অনেকেই ভুয়া মুক্তিযুদ্ধ তারপরেও অর্থটা গ্রহণ করছে, তারপরেও কিন্তু এই প্রশ্নটি আসেনি। প্রশ্নটি কখন এলো? যখন আপনি আমাদের এখানে চাকরির বাজারটা কিন্তু খুব সীমিত। আমাদের এখানে বিসিএস এর বাইরে আমাদের এখানে ডেভেলপমেন্টের যে কথাগুলো আমরা শুনি, ডেভেলপমেন্ট হয়েছে, কিন্তু কর্মসংস্থান সৃষ্টি করার মতো সেই ধরনের স্পেসকে আমরা তৈরি করেছি? আমাদের এখানে কি শিল্পায়ন হয়েছে? আমাদের রাষ্ট্রের উদ্যোগে কি সেই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে? না, বরং আমরা বিভিন্ন যে সরকারি চাকরি পাওয়ার যে জায়গাগুলো ছিল সেটুকে সংকুচিত করে এনেছি। আমরা চাকরিটাকে টাকার জায়গায় নিয়ে গেছি। আমি অনেকে জিজ্ঞেস করি, আমি যখন গ্রামে যাই অনেকে বলে যে ভাই একটা চাকরি পেয়েছি, কোথায়? অমুক জায়গায়। আমি জিজ্ঞেস করি চাকরি পেয়েছো নাকি কিনেছো? মুচকি হাসি দেয়। চাকরিটা কিনতে হয়। তারপরেও এরকমের একটা জায়গায় আপনার একটা অংশের জন্য আপনার 30% কোটা, এটা আমি মনে করি যে প্রয়োজন নেই। আলোচনার ভিত্তিতে এই সমস্যাটা বা এই বিষয়টার একটা সমাধানে আসা উচিত। আমি স্পষ্টভাবে মনে করি যে আমাদের অনগ্রসর জনগোষ্ঠীর জন্য কোটার দরকার আছে, কিন্তু একটা বিশেষ জনগোষ্ঠীর জন্য আপনি 30% কোটা সংরক্ষণ করবেন, অর্থাৎ 100 জনের চাকরি হলে তার 1/3 সংরক্ষণ, এটার প্রয়োজন নেই। এবং এই সমস্যাটা সমাধান হতে হবে আলোচনার ভিত্তিতে। কতগুলো ইস্যু আছে যে ইস্যুগুলোকে চাইলেই আপনি আদালতের কাছে নিয়ে যেতে পারেন না, উচিত না। রাজনৈতিক সিদ্ধান্তগুলো মানার জন্য আপনাকে রাজনৈতিক ব্যবস্থাটা অ্যাক্টিভ রাখতে হবে এবং দরজাটা খোলা রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে এই আন্দোলনে কারা কারা সমর্থন করছে। আমি তো মনে করি যে এই আন্দোলনকে সবার সমর্থন করা উচিত, বাংলাদেশের রাজনৈতিক দল, শ্রেণী পেশার মানুষ, অন্যান্য জনগোষ্ঠীর, কারণ এটি হচ্ছে বৈষম্যের বিরুদ্ধে একটা আন্দোলন। যদি কেউ এই আন্দোলনে না আসে তাহলে এটি তার সীমাবদ্ধতা অথবা সংকীর্ণতা। আমি আবার বলি যে এই যে দাবিটা, এই দাবিটা মুক্তিযোদ্ধাদেরকে ছোট করা না, তাদেরকে হেয় করা না, এবং এই দাবিটা মুক্তিযোদ্ধা, জেনুইন মুক্তিযোদ্ধা যারা, আপনি খোঁজ নিয়ে দেখবেন কেউ বলে নাই যে আমার সন্তান, আমাদের নাতি, আমাদের অমুক অমুককে তোমাকে এই রকমের একটা কোটার ব্যবস্থা করতে হবে। সুতরাং এটি তাদের জন্য অবমাননাকর।
এই দাবিটা তোলা কোনোভাবেই মুক্তিযোদ্ধাদেরকে হেয় করা না, বরং মুক্তিযুদ্ধকে ব্যবহার করে, তাদেরকে ক্যাপিটাল হিসেবে ব্যবহার করে সুবিধা নেওয়ার যে প্রবণতা, সেই প্রবণতাকে এটিকে আরও সহযোগিতা করে। কোটার বিষয়টা আমি যদি বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা কোটা ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা নামে একটা কোটা ছিল। আমরা যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা, আমাদের সময় আমরা একটা তীব্র আন্দোলন গড়ে তুলে সেই পোষ্য কোটাটা বাতিল করেছিলাম 94 সালে। সুতরাং কোটার বিরুদ্ধে আন্দোলনটা বিভিন্ন জায়গায় পোষ্য কোটা আছে, এখন সন্তান কোটা আছে, পোষ্য কোটাটা নেই, পোষ্য কোটাটা বাতিল হয়েছে। তো এই যে কোটার বিরুদ্ধে এগুলো কেন আসে মানুষ যখন বঞ্চিত হয়। সমর্থনের জায়গাটা যদি বলেন, আমি একবার স্পেসিফিক বলে শেষ করে দিব। আমি মনে করি বিএনপি কেন, প্রত্যেকেরই আসা উচিত। এবং আমি একই সাথে নিজেকে জিজ্ঞেস করি, আচ্ছা আজকে যদি আওয়ামী লীগ অপোজিশনে থাকতো তাহলে এই আন্দোলনটা তারা কোথায় নিয়ে যেত? আওয়ামী লীগ কি ঘরে বসে থাকতো, ধানমন্ডিতে বসে থাকতো? না। আপনার মনে আছে বিএনপি পাওয়ারে থাকার সময় দিনাজপুরের ইয়াসমিনের হত্যাকাণ্ডের ঘটনাটি মনে আছে? সেই আন্দোলনে, সেটা কিন্তু স্থানীয় একটা আন্দোলন ছিল, এবং সেই আন্দোলনে সেখানকার আওয়ামী লীগ পায়োনিয়ার ভূমিকা পালন করেছিল। এবং তখনকার দিনাজপুরের প্রয়াত জননেতা আব্দুর রহিম, তিনি একটা বড় ভূমিকা রেখেছিলেন সেখানে। গত কয়েক বছর আগে তাকে সেই ভূমিকা রাখার জন্য সেই আন্দোলনে তাকে কিন্তু সম্বর্ধনা দেওয়া হয়েছিল, সম্মানিত করা হয়েছিল। আপনার মনে আছে কানসাটের যে আন্দোলন, এবং আমার দীর্ঘ ছাত্র আন্দোলনের শেষ যে আন্দোলনটিতে আমি সম্পৃক্ত হয়েছিলাম 2002 সালের 30শে জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহর হলে পুলিশ প্রবেশ করেছিল বিএনপি পাওয়ারে আসার মাত্র 1 বছরের মাথায়। তার বিরুদ্ধে যে আন্দোলনটি হয়েছিল সেটিও কিন্তু সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন ছিল। সেই আন্দোলনে সেই সময়ের ছাত্রলীগ অংশগ্রহণ করেছে, সমর্থন করেছে। সুতরাং ন্যায্য কোনো একটি আন্দোলন, যৌক্তিক কোনো আন্দোলনে অংশগ্রহণ করা রাজনৈতিক দল হিসাবে আপনার একটা রাজনৈতিক কর্তব্য। আমি প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগ এখন এই কথাটি কেন বলছে এই কারণে সে এই ঘটনার ভেতর থেকে হয়তো কতগুলো আশঙ্কা করছে, হয়তো সে মনে করছে এর ভেতর থেকে এই আন্দোলনটিকে বিএনপির আন্দোলন, এই আন্দোলনটা বিএনপি করাচ্ছে, এই ট্যাগটা যদি সে লাগিয়ে দিতে পারে তাহলে এটাকে রাজনৈতিকভাবে অথবা প্রশাসন দিয়ে সেটি মোকাবেলা করবে। সেই কারণে এই আন্দোলনটিকে, ওই যে বারবার বলছে বিএনপি কেন এলো, অমুক কেন এলো। গতকালকে আমি দেখেছি যে বাম গণতান্ত্রিক জোট, আমাদের পার্টি সিপিবি সহ অনেকে এটিকে সমর্থন করেছে, ছাত্র ইউনিয়ন সহ সমর্থন করছে, কারণ এটি যৌক্তিক আন্দোলন। আমি মনে করি যে এই আন্দোলনটিকে ট্যাগ লাগিয়ে দিয়ে আপনি নষ্ট করতে পারবেন। আমি শেষ করে দিব, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জিনাত আপার কাছে শুনেছি, এটি নিয়ে আমরা অনেক দিন ধরে কথা বলছি। আমি তাদের আন্দোলনটাকে সমর্থন করি, কিন্তু একই সাথে এটা মনে করি যে সব কিছুকে বন্ধ করে দিয়ে শিক্ষার্থীরা যে একটা সংকটের মধ্যে পড়েছে, এই সংকট থেকে কিভাবে বের করে আনা যায়, সরকার কেন এই বিষয়টা এতদিন ধরে ঝুলিয়ে রাখছে। সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয় এরশাদের পতনের পর এইভাবে কখনো বন্ধ হয়নি। আর শেষ করব এই জায়গাটায়, সরকার আমার মনে হয়েছে যে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের নানা রকমের সীমাবদ্ধতার কারণে, দলাদলি ইত্যাদির কারণে তাদেরকে ন্যূনতম মর্যাদাটা দেয়নি। এই সিদ্ধান্তটি এসেছে সচিবালয় থেকে, আমলাদের মাথার থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে এরকমের একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনি নেবেন, তাদের সাথে 1 মিনিট কথা বলবেন না, তার অর্থ হচ্ছে যে তাদেরকে অমর্যাদার একটা চূড়ান্ত জায়গায় আপনি ঠেলে দিলেন। এই ধরনের একটা সিদ্ধান্ত অবশ্যই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতিনিধিদেরকে ডেকে তাদের সাথে আলোচনা করে করা উচিত ছিল। আমি মনে করি যে এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে আন্দোলন থেকে বাইরে নিয়ে আসার জন্য অবশ্যই সরকারের সাথে দ্রুত শিক্ষকদের সাথে বসা দরকার, এবং জনগণের মনে জনগণের যে ভোগান্তি হচ্ছে রাস্তার আন্দোলনে, এটি সরকারের হাতে। সরকার চাইলে এই ভোগান্তি কালকেই দূর করতে পারে যদি এদের সাথে আলোচনার প্রস্তাব। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর হাবিব মিল্লাত। জি, শুনছিলাম কিছু কিছু ব্যাপারে যখন কেউ দায়িত্বশীল পদে থাকে তাকে সেই দায়িত্বশীলতার পরিচয় দিতে হয়, যেটি এই কোটা বিরোধী আন্দোলনে আওয়ামী লীগ সরকার বা জননেত্রী শেখ হাসিনা সরকার করছেন। সেটি হচ্ছে 2018 সনে যখন পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি ঘোষণা দেন, তখন কিন্তু সেই সময়টিতে এর বিরুদ্ধে কোনো মামলা চলমান ছিল না, এবং মামলা চলমান থাকার কারণেই এবার সরকারের পক্ষ থেকে দায় দায়িত্ব নেওয়াটি কঠিন হয়ে দাঁড়িয়েছে।
না, তখন যে ঘোষণাটি দিয়েছে জনাব মিল্লাত, আপনি যদি একটু স্পষ্ট করেন, তখন যেই ঘোষণাটি দেওয়া হয়েছিল ঢালাওভাবে কোটা বাতিলের, কিন্তু ছাত্রদের পক্ষ থেকে তো কোটা বাতিলের ছিল না, সংস্কারের দাবি ছিল। সেই ক্ষেত্রে সংস্কার না করে পুরোপুরি বাতিল করে দেয়া, এবং যেটি প্রথম এবং দ্বিতীয় গ্রেডের ক্ষেত্রে, তৃতীয় চতুর্থ ক্ষেত্রে তো সেটি করা হয়নি। এই বিষয়টিকে কিভাবে দেখেন? এবং দুভাবে দেখি, সমস্যা তৈরি করা হচ্ছে। একটা হচ্ছে ছাত্ররা আন্দোলন করেছে কোটা সংস্কারের জন্য, সংস্কার মানে বাতিল ও সংস্কারের একটা পথ, সুতরাং কি করবে সেটা সেই সরকার নির্ধারণ করবে। দ্বিতীয়টি, সেটি হচ্ছে আপনি বলছেন যে কোটা সংস্কারের ব্যাপারে কি প্রশ্নটি ছিল দ্বিতীয়? না, বলছি সংস্কারের ব্যাপার ছিল যেখানে সেখানে বাতিল হয়ে গেল, এবং প্রথম এবং দ্বিতীয় গ্রেডের ক্ষেত্রে বাতিল হয়েছে, কিন্তু তৃতীয় চতুর্থের ক্ষেত্রে। আরেকটা আন্দোলন সম্বন্ধে একটা কথা বলি, চিন্তা করে দেখেন, আমি কিন্তু আন্দোলনের বিপক্ষে আমি এখনো বলিনি, কিন্তু আমি যেটা বলেছি সেটা হচ্ছে আন্দোলন কিন্তু নবম থেকে 13তম গ্রেড পর্যন্ত, অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর জন্য। তারপরেও যে তৃতীয় চতুর্থ শ্রেণী বলে একটা কথা আছে, সে সম্বন্ধে কিন্তু আন্দোলনকারীরাও কিছু বলছে না। অর্থাৎ অবহেলিতরা কিন্তু অবহেলিতও থেকে যাচ্ছে, এই নিয়ে কোনো সন্দেহ করার দরকার নেই। 18 সনেও যেটি হয়েছিল 2024 সনেও সেটি হয়েছে। এখন আপনি চিন্তা করে দেখেন, এই আন্দোলনটি হচ্ছে, এর কথা আমি একদম স্বীকার করি, বাংলাদেশে চাকুরির বাজার খুবই সীমিত, চাকুরি হচ্ছে সোনার হরিণ, কিন্তু সেই সোনার হরিণের সংখ্যাও তো একটা আছে। 2022 সনের সর্বশেষ যদি পাবলিক ওইটা কি জনপ্রশাসন মন্ত্রণালয় একটা স্ট্যাটিস্টিক দেখে থাকেন, তাহলে দেখবেন বাংলাদেশের সরকারি চাকরিজীবীর সংখ্যা 19 লক্ষ, এবং সেটাতে বেকারের সংখ্যা 26%, অর্থাৎ 5 লক্ষের বেশি বেকার রয়েছে, বেকার না, শূন্য পদ রয়েছে। এবং 18, 19 বা এই 53 বছরের ইতিহাসে যদি আপনি দেখতে থাকেন, তাহলে দেখবেন যে শূন্য পদ সবসময় 20 থেকে 25, 26-এর মাঝামাঝি। সরকার যদি, যে কোনো সরকার যদি উদ্যোগ নিয়ে এই পদগুলো পূরণ করত, তাহলে কিন্তু এই আন্দোলন এইভাবে মাথাচাড়া দিয়ে ওঠার দরকার ছিল না। আরেকটি কথা হচ্ছে, বাংলাদেশে প্রতি বছর 17-18 লক্ষ লোক ছাত্রছাত্রী চাকরির বাজারে প্রবেশ করে, এবং চাকরির সংখ্যা আমি যে 4-5 লাখ বললাম, আর প্রতি বছর হয়তো 60-70 হাজার যোগ হয়। অর্থাৎ এই 16, 17, 18 জনের মধ্যে 5 থেকে বা 1/4 চাকরি হওয়ার সম্ভাবনা আছে, বাকিদের কিন্তু সরকারি চাকরি কখনোই হবে না, সেটাও কিন্তু চিন্তা করে দেখতে হবে। আমাদের মতো দেশের সরকারি চাকরি সোনার হরিণ, এবং তার সংখ্যা খুবই কম। সুতরাং আমি মনে করি মেধাবীদের অবশ্যই সেখানে থাকার দরকার আছে, আর মেধাবী না হলে সেইখানে মানুষের উচ্চ জায়গায় যাওয়ার সম্ভাবনা কম, দেশকে উন্নত করার সম্ভাবনা কম। আবার প্রশ্ন আছে, সেই মেধাবীরাই কিন্তু বেনজির হয়ে যাচ্ছে, মতিউর হয়ে যাচ্ছে, আজিজ হয়ে যাচ্ছেন, সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। মেধাবী হলেই যে ভালো হবে তার কিন্তু কোনো মানে নাই, এবং হাজার হাজার পত্রপত্রিকা এখন প্রতিদিন দেখতে পাচ্ছি। সুতরাং আমাদের এইটার মধ্যে একটা ব্যালেন্স রাখতে হবে। অবশ্যই আমি একমত এই কথা যে কোটার সাথে যে অবহেলিত জনপদ, সেই অবহেলিত জনপদকে অবশ্যই দেখতে হবে। আমি একটা মফস্বল শহর থেকে বড় হয়েছি, আপনি এটি মনে করেন কিনা মুক্তিযোদ্ধার যে কোটা বর্তমান বিদ্যমান রয়েছে এখন, সেটি কি যেই শতাংশ এখন 30% মতো, সেটি এতদিন পরে এসে আর প্রয়োজন আছে, বা সেই জায়গায় সংস্কারের প্রয়োজন আছে কিনা, আপনি সেই বিষয়টি বলবেন। একটু জাহিদ বলেছেন যে কেউ কোনো মন্তব্য করলেই তাকে একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হয়, এটা বাংলাদেশ একটা বড় প্রবলেম। সুতরাং আপনি সেরকম ঝুঁকিতে আছেন না? ঝুঁকিতে আমি না, কে নাই? আপনি কারো পক্ষে কথা বলবে আপনাকে রাজাকার বানাবে, কিন্তু আপনি আবার পক্ষে কথা বলবেন, আপনি তো অপেক্ষাকৃত সেফ জোনে আছেন, আপনি সরকারি দলে আছেন, আপনার তো সেই ঝুঁকি থাকার কথা না। না, তা তো অবশ্যই আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল, আমরা সেই দলের গর্বিত সদস্য, তা নিয়ে আপনি বলবেন। কিন্তু আমাদের জন্য যেটা হচ্ছে যে পরিবর্তিত পরিস্থিতিতে অবশ্যই তা কমিশন গঠন করে বাস্তবতা নিরেখে সিদ্ধান্ত নেওয়া যেতেই পারে। জি, আপনার বক্তব্য একেবারে স্পষ্ট। জি, অনেক ধন্যবাদ। একটা বিরতি নিয়ে এসেছি, তারপরে এই আলোচনায় যুক্ত হচ্ছি। প্রিয় দর্শক, নিটল টাটা এটিএন সংলাপে এ পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিটল টাটা এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ডক্টর জাহিদুর রহমান। অনেকগুলো ইস্যু এসছে, একটু অ্যাড্রেস করা দরকার। সেটা হচ্ছে সরকারি চাকরি নিয়ে ক্রেজিনেস। আমি মিল্লাত ভাই আছেন, তার দল, উনি দীর্ঘদিন সংসদ সদস্য ছিলেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি ওনার সরকার, এই যে বেনজির সাহেবের নাম আসলো, আজিজ সাহেবের নাম আসলো, মতিউর সাহেবের নাম আসলো, মানে
এমনি এমনি তো হয়ে যায় না। মানে আমি প্রায় বলি যে যারা কোটা মুভমেন্ট করছেন এবং সরকারি চাকরির ক্রেজিনেস, আমরা যখন গ্র্যাজুয়েশন শেষ করেছি বিলিভ মি তখন এই পরিমাণ ক্রেজিনেস ছিল না, ধীরে ধীরে বেড়েছে। দুটো কারণ, একটা কারণ হচ্ছে আমাদের চাকরির বাজার খুব খারাপ। কেন খারাপ? আমরা যদি প্রশ্ন করি, দেশে এত উন্নয়ন, দেশে 7, 8, 9, 10-এ নিয়ে যাচ্ছেন জিডিপি গ্রোথ আপনি বলছেন, তো দেশে এই অবস্থা কেন? কিছুদিন আগে আমরা একটা পত্রিকায় রিপোর্ট দেখলাম, ওয়েম্যান বলে একটা চাকরি আছে 4th ক্লাস, যাতে যারা চাকরি পেয়েছে, এখানে চাওয়া হয়েছিল এসএসসি পাস, প্রত্যেকে মাস্টার্স ডিগ্রি হোল্ডার, শারীরিক পরিশ্রমের কাজ। গতকাল একটা রিপোর্ট এসছে একটা পত্রিকায় যে চাকরি চাই নামে একটা অ্যাপ আছে সরকার, সেখানে লোকজনকে এনলিস্ট করতে হয়। 2500-এর মতো পিএইচডি হোল্ডার্স ওখানে এনলিস্ট করেছেন। এর মধ্যে 1900 পিএইচডি ড্রাইভার বা ক্লিনারের মতো চাকরি করার জন্য বিদেশে যেতে চায় বলে এনলিস্টেড হয়েছে। 50,000 আরও স্নাতকোত্তর ওই ধরনের চাকরি পেতে চায়। তো এত উন্নয়নের বাংলাদেশ, কেন লোকজন চাকরি পায় না? সো আপনি যে ন্যারেটিভ আমাদের সামনে এনেছিলেন, এটা আসলে একেবারেই মিথ্যা কথা, ভুল। এই উন্নয়ন হয় নাই। কেন হয় না আজকে অর্থনীতির আলোচনা সরিয়ে রাখি। নাম্বার 2, এই সরকারের আমলে আপনি একটা সরকারি চাকরি পেলে আপনি বেনজির বা আজিজ বা মতিউর হয়ে যাবেন, নট নেসেসারিলি, ওটা আবার 2-4 জনই যাবে, কিন্তু আপনি মাঝারি বেনজির, ছোট বেনজির, অতি ছোট বেনজির হয়ে যাবেন ফর শিওর। আপনি বিসিএস-এর পিএসসির চেয়ারম্যানের গাড়ি চালক যদি হন, এই যে আজকে উনি গ্রেফতার হয়েছেন, আপনি অকল্পনীয় রকম টাকা পয়সা বানাতে পারেন। মানে গাড়ি চালক, আমরা চেয়ারম্যানের কথা সরিয়েই রাখি, স্বাস্থ্যের এক ড্রাইভারের কথা একবার এসেছিল না করোনার সময়। সো এই যে লোভ তৈরি করছেন আপনি, এজন্য তারা ক্রেজি। আমি সরি, এই দায় আমাদের সবাইকে নিতে হবে। আমাদের যারা আজকে বিসিএস এর জন্য ক্রেজি হয়েছে, তার একটা বড় অংশ, আমি সবার কথা বলছি না, বড় অংশ, এক তো চাকরি ছাড়া পাচ্ছে না তাই যাচ্ছে, একটা বড় অংশ কিন্তু একটা মাঝারি বা ছোট বেনজির হতে চায়। এটা ওনার সরকার করেছেন, এই কারণে এই ক্রেজিনেস তৈরি হয়েছে এবং তারা উন্মাদ হয়ে বসে আছে। এখন যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, একটা দেশকে এই যে এক কোটা দিলেন, আজকে আমরা জানলাম যে 33 থেকে 46 বিসিএস-এর প্রত্যেকটা বিসিএস-এর প্রশ্ন ফাঁস হয়েছে, বিক্রি হয়েছে। তার মানে আপনি খেয়াল করে দেখেন আমরা কীরকম অথর্ব অযোগ্য একটা প্রশাসন আমাদের সামনে এসে হাজির হয়েছে। আমি পিএসসির এক সময়কার চেয়ারম্যান ছিলেন ডক্টর সাদত, আমি ভুল যদি না করি, উনি বলেছিলেন যে ওনাদের সময় যে সিএসপিরা ছিলেন, যে ওই সময়ও দুর্নীতি ছিল কম বেশি, কিন্তু অদক্ষতা ছিল না। উনি বাংলাদেশের সময়ে এসে বলছেন দুর্নীতি এখন অনেক বেড়েছে এবং এখন অদক্ষতা যুক্ত হয়েছে। খেয়াল করে আমরা কোটা দিয়ে যখন নিচ্ছি এবং এখন টাকা দিয়ে রীতিমতো, আপনার যার কিছু টাকা আছে সেই পরীক্ষা পাশ করে ঢুকে যেতে পারছে, ঢুকে গিয়ে যে জনপ্রশাসন তৈরি হচ্ছে, সেই জনপ্রশাসন দিনের শেষে আমাদেরকে আসলে কী দিচ্ছে? দেশটাকে পরিকল্পিতভাবে, আমি ব্যক্তিগতভাবে মনে করি পরিকল্পিতভাবে শেষ করে ফেলা হচ্ছে। এখন একটা জিনিস আমি আমাদের যারা ছাত্র আছেন তাদের ক্ষেত্রে এই কথাটা মানে ক্লিয়ারলি বলতে চাই, সেটা হলো তাদের যে মুভমেন্ট আছে সেই মুভমেন্টটা করুক। আমি আজকে আমার ব্যক্তিগত অভিজ্ঞতার, আপনার এই অনুষ্ঠানে আসার সময় আমি দীর্ঘ পথ হেঁটে এসেছি, আমার খারাপ লাগেনি, একদম কষ্ট হয়েছে, কিন্তু তাদের এই আন্দোলনের সাথে আমি সলিডারিটি প্রকাশ করি। কিন্তু এই ধরনের মুভমেন্ট যদি হয়, একটা জিনিস আসলে আমি হয়তো বেসিকলি এখানে মিল্লাত ভাই অনেক বড় ডাক্তার, কার্ডিয়াক সার্জন, উনি যে সার্জারি করেন, আমি চিন্তা করলাম একটা হার্ট অ্যাটাকের পেশেন্ট যদি হসপিটালে যাচ্ছে কি হতো। মানে আমি এই কথাটা এই জন্য বলেছি, পুলিশেরই আসলে এই ধরনের একটা এমার্জেন্সি ভেহিক্যালের একটা ব্যবস্থা আসলে রাখা উচিত। এইরকম ছাত্র আন্দোলন কিন্তু এগুলোর আওতার বাইরেই, আওতামুক্ত আছে। একটা সমস্যা আছে, মানে এমন ভাবে জ্যাম লেগে গেছে, কোনো গাড়ি, আমি কোনো একটা লেন তো আপনি ফাঁকা রাখেননি, আমি আওতামুক্ত থাকলেও মানে সেখানে যাবার যে অবস্থা, সেখানে আওতামুক্ত রাখা হচ্ছে কিন্তু হচ্ছে না। এই ব্যাপারটা এনশিওর করা দরকার এবং তাদের এই ন্যায্য আন্দোলনকে সরকারের দিক থেকে অন্তত ওইটুকু, কারণ নাগরিকদের এই ঝুঁকিগুলো তৈরি হয়, এগুলো একটু মিট আপ করা দরকার। অসংখ্য ধন্যবাদ। আমরা ডক্টর জিনাত হুদার কাছে যাব। ডক্টর জিনাত হুদা, যে প্রসঙ্গে আপনি এর আগে বলছিলেন সেই প্রসঙ্গে বলবেন, পাশাপাশি একটি বিষয় আপনি ক্লিয়ার করবেন কিনা, আপনারা যারা এই আন্দোলন করছেন শিক্ষক সমিতি, আমরা তো জানি, আমরা সবাই মোটামুটি এ বিষয়ে অবগত, প্রায় প্রতিটি পেশার মতো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা রয়েছে তাদের ক্ষেত্রেও বিভিন্ন রাজনৈতিক মতাদর্শে রয়েছে এবং মোটামুটি সরকারি মতাদর্শে যারা সরকারের এই মতের সাথে যাদের কাছাকাছি মেলে, এরকমই এখনকার যারা শিক্ষক সমিতিতে রয়েছেন এবং শিক্ষক সমিতিগুলো লিড করেন মোটামুটি তারা আছেন। আমি এই কথাটি এই জন্য বলছি যে তাদের সাথে সরকারের বোঝাপড়া সম্পর্ক মোটামুটি একরকম ভালো। সেই জায়গাতে দাঁড়িয়ে আজকে আপনাদেরকে এই রাজপথে আসতে হলো, মানে আন্দোলনে আসতে হলো, ক্লাস বাদ দিয়ে বা গবেষণা বাদ, আপনাদের যে কাজকর্ম সেগুলো বাদ দিয়ে এই জায়গায় আসতে হলো, এটি কেন?
এই বিষয়গুলোকে অনেক আগেই অ্যাড্রেস করে আপনারা সেই জায়গা থেকে মানে বিষয়টি এড়ানো যেত কিনা? দেখুন, যে প্রশ্নটি তুলেছেন, যে প্রথম প্রশ্নটি আপনার কি ছিল, যে আনপেইড আনফান্ডেড যে পেনশনের কথা বলা হচ্ছিল, এটা সারা বিশ্বে আছে, কিন্তু আপনাকে বুঝতে হবে বাংলাদেশের বিরাজমান সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক যে ব্যবস্থা আছে, সেই ব্যবস্থাটার মধ্যে আপনি যখন একটি মৌলিক পরিবর্তন, আপনি যখন আজকে একটা মৌলিক পরিবর্তন আনতে যাচ্ছেন, তখন তো তার পূর্বে তো আপনাকে রিসার্চ করতে হবে, রিভিউ করতে হবে, এবং যেই যাদের উপর আপনি এটাকে প্রয়োগ করতে যাচ্ছেন তাদের সাথে কথা বলতে হবে, যার কিছু মাত্র আসলে এখানে হয়নি। আমি আবারও বলছি যে প্রত্যয় পেনশন স্কিমের যে পর্ষদ বা যে অ্যাডভাইজারি কমিটিতে আছে, সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কোনো বিশিষ্ট অর্থনীতিবিদ কিংবা বিজনেস স্কুলে যিনি অভিজ্ঞ এই বিষয়গুলোকে, তাদেরকে রাখা হয়নি। কেন রাখা হয়নি সেটা নিশ্চয়ই একটি বিরাট প্রশ্ন, নাম্বার ওয়ান। আর নাম্বার টু, যেই কথাটা আপনারা জিজ্ঞাসা করলেন যে ফিলসফিক্যাল অ্যাসপেক্টে, আমাদের সবারই, আমরা যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করি বা যে কোনো পেশায় আছি, আমাদের সবার একটা ফিলসফিক্যাল অ্যাসপেক্ট আছে। আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে বলতে পারি, আমি নারীর ক্ষমতায়ন, আমি সেকুলারিজম, আমি স্পিরিট অফ ন্যাশনালিজম বা মুক্তিযুদ্ধের চেতনা এবং অবকাঠামোগত যে একটি উন্নয়নশীল দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যে টেকসই উন্নয়ন, যেগুলো বহুত্ববাদ বা মাল্টি প্লুরালিজম, কালচারিজম, এই সমস্ত প্রপঞ্চগুলোকে আমি সমর্থন করি আমার দার্শনিক বা আমার ইডিওলজিক্যাল অ্যাসপেক্ট থেকে। এবং যেহেতু এগুলো রাজনৈতিকভাবে আওয়ামী লীগের সাথে হয়তো মিলে যায় বলে আপনাদের কাছে মনে হয় যে আমরা এই ধরনের একটি রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা আছে, এটি দোষের কিছু নয়, সারা বিশ্বে আছে। আপনি দেখবেন কনজারভেটিভ পার্টি আছে, ডেমোক্রেটিক পার্টি আছে, নামি এগুলো ডেমোক্রেটিক লিবারেল পার্টি আছে, মানে এগুলো খুব কমন থিং, মানে ডিফারেন্ট স্কুল অফ থটস আছে, নো ডাউট অ্যাবাউট ইট। এটি নিয়ে বিতর্কের কোনো জায়গা আছে বা কোনো পরিবর্তন আছে বলে আমরা মনে করি না। শিক্ষক সমিতি কিন্তু বুঝতে হবে যে শিক্ষক সমিতি কিন্তু সকলেই শিক্ষক সমিতি, এখানে যারা আমরা, এবং এটা কিন্তু একটা কম্পিটিশন বা প্রতিযোগিতার ভিতর দিয়ে আসলে নির্বাচন হয়ে থাকে। তো যাই হোক, এখন এই শিক্ষক সমিতির কাছে যখন এই বিষয়টি এলো, আমি যেটা বলতে চেয়েছিলাম, তখন কিন্তু আমরা প্রথম থেকে এটা প্রতিবাদ করেছি, এবং দলমত নির্বিশেষে সকল শিক্ষকেরা আমার কাছে এসে বা আমাদের কাছে এসে এটা প্রতিবাদ জ্ঞাপন করেছেন, এটাকে প্রত্যাখ্যান করেছেন। এবং আমরা একেবারে প্রিলিমিনারি স্টেজে আমরা কি করেছি, আমরা কিন্তু সিগনেচার কালেকশন করেছি, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1100 শিক্ষক এটিকে সিগনেচার ক্যাম্পেইনের মাধ্যমে প্রত্যাখ্যান করেছে। সারা বাংলাদেশের 35টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও সেটা করেছে, এবং পাশাপাশি যেটা বলেছি, আমি ইভ্যালুয়েশন রিপোর্ট করেছি। আমরা কিন্তু শুরুতে এই বিষয়গুলো নিয়ে আমাদের শিক্ষামন্ত্রীর সাথে আমরা দেখা করেছি, এবং ওনার কাছে আমরা কম্পাইলড ফর্মে সেই আমরা যে নেগেট করেছে আমাদের শিক্ষকেরা, সেই কপি দিয়েছি, আমাদের ইভ্যালুয়েশনের রিপোর্ট দিয়েছি। কিন্তু পরবর্তীতে এই বিষয়ের কোনো ফলো আপ মিটিং বা সভা হয়নি। এবং এর পরবর্তীতে আরো কি হয়েছে, এরপর ধীরে ধীরে আমরা কিন্তু বারবার বলেছি, ধীরে ধীরে আন্দোলনে গিয়েছি, 2 ঘন্টার কর্মবিরতি করেছি, তখন কিন্তু পরীক্ষা চলেছে, ক্লাসও চলেছে, কিন্তু 2 ঘন্টা কর্মবিরতি করেছি। এরপর ঈদ শুরু হলো, ঈদের পরবর্তীতে আবার আমরা 3 ঘন্টা করে কর্মবিরতি করেছি, সবকিছুতে আমরা পরীক্ষাকে আওতামুক্ত রেখেছি। সর্বশেষ 30শে জুন আমরা পূর্ণ দিবস কর্মবিরতি করেছি, সেদিনও আমরা পরীক্ষাকে আওতামুক্ত রেখেছি। যেহেতু 1 জুলাই থেকে এই স্কিমটি কার্যকরী হবে, ফলে আমরা কিন্তু খুব সুস্পষ্টভাবে ঘোষণা দিয়েছি যে 1 জুলাইয়ের মধ্যে যদি এটার কোনো সমাধান না হয়, তাহলে সকল ধরনের একাডেমিক এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্কস সব বন্ধ হয়ে যাবে, অর্থাৎ একটা সর্বাত্মক আন্দোলনের দিকে আমরা যাব। এবং ইতিমধ্যে 26শে জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি সেনেট অধিবেশন অনুষ্ঠিত হয়, এবং সেনেট হচ্ছে সর্বোচ্চ ডিসিশন মেকিং বডি, সেখানেও আমরা এই প্রত্যয় স্কিমটিকে প্রত্যাখ্যান করে আমরা প্রস্তাব পাশ করেছি। অর্থাৎ সর্বাত্মক আন্দোলনে যাবার আগে যা কিছু করণীয় আমাদের পক্ষ থেকে ছিল আমরা সেটা করেছি। এমনকি সেনেট অধিবেশনে প্রাক্তন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম সাহেব উপস্থিত ছিলেন, তার কাছেও আমরা সমস্ত রিপোর্টগুলি তুলে ধরেছি। কিন্তু দেখা যাচ্ছে যে এরকম একটি পূর্বাভাস দিবার পরও কিন্তু কোনো সরকারের পক্ষ থেকে কোনো ধরনের আলাপ করবার কোনো আমরা আহ্বান পাইনি। এইরকম একটি অবস্থায় শেষ পর্যন্ত আমরা সর্বাত্মক আন্দোলনে গেছি, এবং পরবর্তীতে দেখা গেল 3রা জুলাই অর্থাৎ 3য় দিনে ওবায়দুল কাদেরের সাহেবের সাথে আমার নিজের কথা হয়েছে, নিজামুল হক ভূঁইয়া সাহেবের কথা হয়েছে, তারা আমাদের সাথে বসবেন, বা আসলে তারা বসবেন না, ভুল ব্যাখ্যা করা উচিত নয়, তারা বিস্তারিত জানতে চেয়েছেন ঘটনাগুলো কেন হচ্ছে, কেন আমরা সর্বাত্মক আন্দোলনের দিকে যাচ্ছি। আমি তাকে ব্যাখ্যা করবার চেষ্টা করেছি, এবং পরবর্তীতে আবার আর
বৈঠকটি হয়নি, এবং আজকে আমি যতটুকু মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম বেশ কয়েকজন মন্ত্রী মহোদয়রা বসে আবার একটি আলাপ আলোচনা করেছে। দেখুন, এই আন্দোলনটি কতগুলো বিষয় পরিষ্কার করা প্রয়োজন। এই আন্দোলনটি, আমি একজন সিনিয়র প্রফেসর হিসাবে বা আমার মতো যারা আছেন, এই আন্দোলনটির দ্বারা আমি কোনোভাবে ক্ষতিগ্রস্ত বা লাভবান হব না। আমার পেনশন যা আছে তাই থাকবে। কিন্তু আমরা আন্দোলনটি করছি আমার আগামী দিনের মেধাবী, দক্ষ, গবেষণায় আগ্রহী একটি নতুন শিক্ষক সমাজ যারা আসবেন, তারা যাতে এই বিশ্ববিদ্যালয়ের যে ধারণাটি আছে তারা যেন আসেন। দেখুন, আমরা টপ র্যাঙ্কিং বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, ডিগ্রি করেছি, আমরা বিদেশের মোহ ছেড়ে এসেছি, হ্যান্ডসাম অ্যামাউন্ট অফ স্যালারি পদদলিত করেছি। কোনো চাকচিক্য, আপনারা অনেক চাকচিক্যের গল্প করলেন বিশেষ ক্যাডারদের নিয়ে, কোনো চাকচিক্য আমাদেরকে আকর্ষণ করতে পারে না। খুব স্বল্প বেতন, খুব স্বল্প ফ্যাসিলিটিস নিয়েই আমরা পাঠ দান করি। একটা ইম্প্যাক্ট ফ্যাক্টর জার্নালে একটা আর্টিকেল বের করতে আমার 2 বছর লেগে যায়, কারণ এতটা পরিমার্জিত পরিচালিত করতে হয়। সেই জায়গা থেকে আমরা কিন্তু এই আমার তরুণ প্রজন্ম যাতে ফিরে আসে দেশে, সে যত গবেষণায় আগ্রহী হয়, এবং এই যে এগিয়ে চলার বাংলাদেশ হতে পারে, ডক্টর জাহিদ বা অন্যরা যেটা বললেন, অনেক সমালোচনা তো নিশ্চয়ই আছে, অনেক সীমাবদ্ধতা তো নিশ্চয়ই আছে, তারপরে তো আমি বিশ্বাস করি দলমতের ঊর্ধ্বে উঠে একটি অগ্রসর বাংলাদেশের স্বপ্ন তো আমরা দেখি। সেই অগ্রসর বাংলাদেশের স্বপ্ন দেখবার জন্য তো একটা আধুনিক, একটা দক্ষ প্রজন্ম তো দরকার। সেই প্রজন্মের তৈরি করার দায়িত্ব তো আমার উপর বর্তায়। তাহলে আমি কি তার পাশে আজকে দাঁড়াবো না? শুধু আমি আমার স্বার্থটা দেখবো, তাহলে তো শিক্ষক হবার কোনো যৌক্তিকতা নেই। সেই জায়গাটি থেকেই কিন্তু আমরা দাঁড়াচ্ছি, বাংলাদেশের জন্য আমরা দাঁড়াচ্ছি। সেই কারণেই আজকে আমরা কিন্তু এত কঠোরভাবে আন্দোলন করছি। এবং দেখুন, সকল সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দল মতের ঊর্ধ্বে উঠেই আন্দোলন করেছে। প্রক্টর শামসুজ্জোহা যখন 71 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তিনি শহীদ হন, তিনি কিন্তু শিক্ষার্থীদের জন্য হয়েছে। 2007-08 যখন তুচ্ছ ঘটনায় শিক্ষার্থীরা বলেছে, তুচ্ছ ঘটনা, আমরা এটাকে তুচ্ছ মনে করি না, সেদিনও আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষার্থীদের পাশে ছিলাম। আজও আমরা শিক্ষার্থীদের পাশে আছি, শিক্ষার্থীদের পাশে থাকবো, দল মত ঊর্ধ্বে উঠে। আজকে যে দল ফিলসফিক্যালি যে যেখানে বিলং করুক না কেন, আমরা শিক্ষার্থীদের পাশে আছি, থাকবো, সর্বাত্মক আন্দোলন চলবে যতক্ষণ পর্যন্ত না এটা সমাধান হবে। জনাব শরীফুজ্জামান শরীফ, শেষ করতে হবে। আচ্ছা, অনেকগুলো বিষয় আলোচনার মধ্যে এলো। আমার কাছে যেটা মনে হচ্ছে যে রাষ্ট্রের পক্ষ থেকে যে উদ্যোগগুলো থাকা দরকার ছিল, সেই উদ্যোগের যথেষ্ট ঘাটতি আছে। এখন এই উদ্যোগগুলো নেওয়ার দায়িত্ব হচ্ছে রাজনৈতিক নেতৃত্ব নাকি আমলাদের পক্ষ থেকে? আমি এর আগেও বলেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অথবা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে যে সিদ্ধান্তটি এসেছে, এটি অগ্রহণযোগ্য এবং তাদের সাথে আলোচনা করা উচিত ছিল। বাংলাদেশের পুলিশ বাহিনীর জন্য সরকারের যে ধরনের সুবিধাগুলো আছে, হঠাৎ করে তাদের সাথে আলোচনা না করে আমলারাকে সিদ্ধান্ত নিতে পারতো যে এরকমের একটা সিদ্ধান্ত না। অন্যান্য যে ডিপার্টমেন্টগুলো আছে তাদের ব্যাপারে কি এই ধরনের সিদ্ধান্ত নিতে পারতো না? বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে কেন নিল? কারণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে তারা হয়তো একটা অনৈক্য দেখেছে, হয়তো তারা এমন কতগুলো দুর্বলতা দেখেছে এবং মনে করেছে যে এর ভেতর থেকে তাদেরকে একটু টাইট করে ফেলা সম্ভব। আমি মনে করি যে আমাদের শিক্ষাকে নিয়ে রাষ্ট্রের যে সবথেকে বড় পরিকল্পনাটা থাকা দরকার, সেটি এখানে নাই। শিক্ষার ক্ষেত্রে যে বিনিয়োগের ক্ষেত্রে রাষ্ট্র অনেক সময় কার্পণ্য বোধ করে, এবং এখনও আমাদের এখানে মনে করা হয় যে স্যার যেগুলো বললেন যে শিক্ষকদের, নতুন শিক্ষক যারা, বাংলাদেশে এখনও তো নতুন নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় হচ্ছে। আচ্ছা, আগামী বছর যে পাবলিক বিশ্ববিদ্যালয়টি হবে, তাহলে সেই বিশ্ববিদ্যালয়ে যাদেরকে আপনি নিয়োগ দেবেন, তাহলে তারা কোনো ধরনের কোনো সুবিধা পাবে না। তারপরে কি সেই জায়গায় কোনো শিক্ষক কাজ করতে আসবেন? হয়তো আসবেন, কিন্তু এই ধরনের একটা অনিশ্চিত জীবন। আমি মনে করি যে সেই উদ্বেগটা থেকেই ডক্টর জিনাত হুদা সেই জায়গাটায় আমি মনে করি যে এই জায়গাটায় কতগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। বিসিএস নিয়ে কথা হয়েছে, আমার এখন খুব হাসি পাচ্ছে। 2008 সালে এই যে পাবলিক সার্ভিস কমিশনের অনিয়ম দুর্নীতি নিয়ে কথা বলার কারণে কেয়ারটেকার সরকারের সময় আমরা বেশ কয়েকজন নানাভাবে লাঞ্ছিত হয়েছিলাম। পিএসসির পক্ষ থেকে একটা মামলাও হয়েছিল আমাদের বিরুদ্ধে, উকিল নোটিশ। আমি ডক্টর মোহাম্মদ খান, তারপরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রয়াত ভিসি সহ অনেকেই, প্রফেসর রশিদি মাহবুব, আমাদের পক্ষে ডক্টর কামাল হোসেন দাঁড়িয়েছিলেন যে আমরা একটা নৈতিক জায়গায়। তো এখন দেখছি যে পিএসসি নিয়ে এই যে প্রশ্নগুলো উঠছে, সরকারের শুধুমাত্র এই যে আপনি রাস্তা করলেন, ঘাট করলেন, এটা না,
সরকারের দায়িত্বটা হচ্ছে আপনার শরীরের প্রত্যেকটি জায়গায় যদি সমানভাবে রক্ত প্রবাহ ঠিক না থাকে তাহলে আপনি সুস্থ মানুষ না। আমাদের এই মিল্লাতের কাছে দুর্নীতির যে জায়গাটি আছে, আমি শেষ করে দেবো 1 মিনিটের মধ্যে। আমাদের এখানে কেন হচ্ছে গত কয়েকদিন আগে পত্রিকা এসেছে পদ্মা সেতু জমি অধিগ্রহণের জন্য যে জমি অধিগ্রহণ করেছে একজন সার্ভেয়ার, তার দুর্নীতি, তিনি 3 কোটি টাকা চুরি করেছেন, সেখান থেকে ধরা পড়ার পরে তাকে সাসপেন্ড করা হয়েছে। তিনি ভূমি মন্ত্রণালয়ের আপিল বোর্ডে আপিল করেছেন, তারা সিদ্ধান্ত নিয়েছে যে 3 কোটি টাকা চুরি করার জন্য সাসপেন্ড করা একটা খুব কঠিন সিদ্ধান্ত হয়েছে, শাস্তি হয়েছে, এত বড় শাস্তি তাকে দেওয়া উচিত না, তাকে আবার চাকরিতে বহাল করেছে। অর্থাৎ বাংলাদেশ অসম্ভব উদার একটা দেশ যেখানে 3 কোটি 5 কোটি 100 কোটি টাকা এটা কোনো অপরাধের মধ্যে পড়ে। জি, যারা মিলাত এই ধরনের আন্দোলনগুলোর যে যুক্তিগুলো রয়েছে সেগুলো বিবেচনা করে আমাদের আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান দিতে হবে, এবং সাথে সাথে যারা এর পিছনে ইন্ধন দেওয়ার চেষ্টা করতে হবে তাদেরকেও চিহ্নিত করে রাখতে হবে যদি কেউ দেওয়ার চেষ্টা করে থাকে। জি, ডক্টর জাহিদুর রহমান, শেষ করবো আমরা। শেষ একটা মন্তব্য, এখানে ডক্টর জিন্নাত আছেন, আমি শুরুতেই বলেছি তাদের এই আন্দোলনটাকে আমি এই কারণেই খুবই অভিনন্দন জানাই যে ওনাদের স্বার্থের বাইরে ওনারা গেছেন, যদিও তাদের ওই যে বললেন যে তাদের সাথে আলোচনা করেনি কেন, শরীফ ভাই বলেছেন তারা তাদের হয়তো এমন একটা জায়গায় নিয়ে গেছেন যে এখন সরকার আসলে তাদেরকে ঠিক কগনিজেন্সে নেন না। আমি আশা করি এই আন্দোলনের মাধ্যমে তারা তাদের সেই সম্মান যেটা নষ্ট হয়েছিল সেটা তারা ফিরিয়ে আনতে পারবেন। জি, অসংখ্য ধন্যবাদ আপনাদের 4 জনকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিটল টাটা এটিএন সংলাপ। আমরা প্রত্যাশা করব সকল সংকট আলোচনার মাধ্যমেই সমাধান হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।